গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ, আজকে অনেক ঝড় ঝঞ্ঝা ষড়যন্ত্র চক্রান্ত করে হাজারো মানুষ আমরা এই বিলোনিয়ার রাস্তায় নেমেছেন বিজেপি গভর্নমেন্টের অনলাইন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আমি যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার আগের বক্তারা বিভিন্ন বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা অনেক সংগ্রামের সাথে 88 সালে আপনারা জানেন জোট সরকার যখন এখানে ক্ষমতায় এসেছিল, সে বীরচন্দ্র বনু, নদুয়া, দেবদারু এসব মিলে 40 জনের মতন কমিউনিস্টকে সেদিন খুন করেছিল। তারপরে দেখেছেন 5 বছরের মধ্যে সরকার থেকে তাদের বিদায় নিতে হয়েছে। আবার মানুষ বামফ্রন্ট সরকারকে এখানে ক্ষমতায় বসিয়েছে। হ্যাঁ, আবার 2 বছর আগে এখানে বিজেপি আইপিএফটি যারা স্বাধীন ত্রিপুরার কথা বলতেন, আলাদা রাজ্যের কথা বলেছেন, বিভিন্ন সময়ে এখনো প্রফের মতন বলেন যে উপজাতির স্বার্থ এই আলাদা রাজ্য আলাদা স্বাধীন ত্রিপুরা এসব করা হবে, তারা কিন্তু আজকে বিজেপির সঙ্গে মিলে গেছেন। সবচেয়ে যারা সাম্প্রদায়িক শক্তি, যারা আমার দেশের সংবিধান মানছে না, যারা আমাদের দেশের মানুষের মতামতের কোনো গুরুত্ব দিতে চায় না, যারা সংসদকে কোন রকমের তাদের যে সংসদ তৈরি হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন, দল মত নির্বিশেষে আমরা সবাইকে গ্রহণ করেছিলাম যে না, ভারত কখনো একটা ধর্মের জন্য রাষ্ট্র হতে পারে না, ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে, সে সব মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। দেশভাগ কি হয়েছে আমি সেগুলি এখানে আলোচনা করতে চাই না, কিন্তু এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। দেশ যখন ভাগ হয়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান আর বাকি সব অঞ্চলটা নিয়ে আমরা ভারত। কিন্তু আমি যদি বলি মুসলিম, তখনও কিন্তু ভারতে যা মুসলিম রয়ে গিয়েছিল এই স্বাধীনতার পর, ভারত পাকিস্তান একত্র করলে প্রায় তার সমান, তার থেকে বেশি মুসলমান এখানে রয়ে গিয়েছে। আজকে সবচেয়ে বড় যে আক্রমণটা আছে সে হচ্ছে ক্যাব, অর্থাৎ আমরা তো দেখেছেন ঘর বাড়িতে যখন আমরা থাকি তখন কাকে কা কা করে ডাকে। এই ক্যাবকে মানুষ এই কা কা করে বলছে। এই কা কা মানে কি? আজকে এটার অমঙ্গলের আওয়াজ, তোর ক্ষতি হবে, মানুষ আতঙ্কিত হয়। আমি এটাই বলতে চাই, এই ক্যাবপিসি যেটা আজকে তারা এই সংসদে সুযোগ নিয়ে তার সঙ্গে যারা ছিলেন এই ভোটের সময়, যার জন্য তারা অনেক আসন পেয়েছেন, এই ক্যাব এনআরপিসি এই সবটাই মোদীকে ভারতবর্ষের সিংহাসন থেকে বিদায় করবে, বিজেপিকে বঙ্গোপসাগরে আরব সাগরে জল ছুঁড়ে মারবে। এই বিজেপি ভারতবর্ষের যে ঐতিহ্য, এই মহান ঐতিহ্য, আমরা সবাই মিলে থাকবো। ধর্মের এখানে কোনো জায়গা নেই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট এর কোনো জায়গা নেই। আমরা সবাই ভারতবাসী, আমাদের একটা দেশ, সেই ভারতকে আমরা সব দিক থেকে শক্তিশালী করবো, এগিয়ে নিয়ে যাব, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে তাকে পরিণত করবো। আমাদের স্বপ্নটাকে আজকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিচ্ছে এই বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এখানে বিপ্লব বসে। অনেক কথা আপনারা শুনছেন, আমি এসব বলতে চাচ্ছি না। আমি বলবো এই দক্ষিণ ত্রিপুরার মাটি কিন্তু সে সহজ মাটি না, রক্তে রঞ্জিত। অনেক কমিউনিস্টকে জীবন দিতে হয়েছে, লড়াইয়ের মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে এই অঞ্চলের পার্টি গড়ে উঠেছে। প্রতিটা নির্বাচনে তারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে, বামপন্থী প্রার্থীদের এখানে বিপুল ভোটে জয়ী করেছে। আজকে যারা মনে করেন এই আক্রমণ, এই অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের শেষ করবেন, আমরা বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে। কমিউনিস্টের কেউ এইভাবে ধ্বংস করতে পারে না। কালকে রাত্রে থেকে আমি মোবাইলে অনেক টেলিফোন পাচ্ছিলাম। আজকে যখন আসছি, শেষ যখন এখানে এসে প্রদীপের এই যে স্মৃতি সড়কের সামনে নাচছে,
তখনও বলছে জোড়াইবাড়ি থেকে আমাদের গাড়ি আটকে রেখেছে, আমাদের কয়েকজন মারধর করেছে, আমাদের এখানে আসার কথা ছিল, আমরা আসতে পারছি না। কালকে রাত্রে থেকে নিঃসমুখ দরোয়া এই সমস্ত এলাকার থেকে আমাদের যারা কম ওই মাটির মধ্যে দাঁড়িয়ে এখনো লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদের বাড়ি বাড়ি হামলা হচ্ছে। আজকে সকাল থেকে সেখানে বিজেপির লোকেরা, গুন্ডা বাহিনীরা বসেছে, গাড়ি চেক করছে, না আজকের মিছিল আসা যাবে। কিন্তু তারপরেও বিরোধীর বাহাদুর মানুষ, তারা তাদের শক্তি দেখিয়েছেন, তাকত দেখিয়েছেন। তোমরা যাই কিছু করো, একটা অংশ মানুষ না আসতে পারে, কিন্তু আজকের জমায়েতটাকে আমরা একটা ঐতিহাসিক জমায়েতে রূপান্তরিত করবো। মানুষের কাছে বলবো ওরা কাপুর, ওরা কিন্তু ওরা মানুষের সামনে আসতে চায় না, কথা শুনতে চায় না, তাদের কথা বলতে দেয় না। আমরা সেই সাহস নিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি। আমি বিশ্বাস বিপ্লব যাবে 2 বছর হয়ে গেছে, হয়তো আরেক মাস পরে হয়ে যাবে। বিজেপি যদি কোন সমর্থক থাকে, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনি দল করছেন, দলের নেতাদের কাছে জানতে চাইবেন না এই 2 বছরে আমাদের জন্য কি কাজ করেছেন, এই কর্মসূচি পালন করেছেন। আমি আজকে সময় থেকে আপনাদের সাক্ষী রেখে বলছি, 2 বছর আগে যে নির্বাচনে একটা ম্যানিফেস্টো রেখেছিল, বিশাল ডকুমেন্ট, তৎকালীন তাবর নেতা, এখন নেই, অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, তাকে এনে এখানে প্রকাশ করেছিলেন। সে বিশাল ডকুমেন্ট 2 বছরে কতটুকু কার্যকরী করেছে বিজেপির বন্ধুদের আমি বলবো, আপনি ধরুন আপনাদের নেতাদের এই বিশাল ডকুমেন্টের একটা একটা পয়েন্ট ধরে একটা হোয়াইট পেপার বের করুন, তো সেটা বের করুন যে এই প্রতিশ্রুতিটা আমরা রক্ষা করেছি, এই প্রতিশ্রুতি এই রাজ্যের মানুষের জন্য আমরা কার্যকরী করেছি। সাহস থাকে তো, আমি তো চ্যালেঞ্জ করলাম, বের করুন। সে সরকার আছে কি মিস কল দিলে বেকারদের চাকরি মিলে যাবে। কজন চাকরি পেয়েছে, কজনের চাকরি হয়েছে, আপনি গ্রামে বলুন, পাহাড়ে বলুন, আপনার পাড়াতে বলুন, এই বিল্ডিংয়ের সড়ক কথা বলুন, চাকরির সংজ্ঞা পাঠিয়ে দিচ্ছে। 5টা ছাগল দিয়ে বলছে তোমাকে কাজের সংস্থান করে দেবো, একটা গাভী দিয়ে বলছে এটা তুমি 5 লিটার করে দুধ পাবে, তাতে তোমার। এবং এগুলি হিসাব করে আজকে তথ্য দিচ্ছেন কত হাজারের কাজ হয়েছে। চাকরির ডেফিনিশন কি এটা? সরকারি যে চাকরিদের তার তো একটা সংজ্ঞা আছে, পদ তৈরি করতে হয়, পত্রিকায় অ্যানাউন্সমেন্ট দিতে হয়, যারা চাকরি চান তাদের দরখাস্ত করতে হয়, তাদের ইন্টারভিউ হয়, তারপরে সেখান থেকে তারা যাদের উপর দায়িত্ব দেন তারা বসে সিলেকশন করেন। তো আজকে তো বেকারি বা বেকার বলতে আমরা যা বলতাম, এখন তো বিজেপি সরকার সে সঙ্গেই পাল্টে দিয়েছে। খালি বেকার বন্ধুদের বলি, এখন কিন্তু আমাদের চিন্তা করার সময় এসেছে। আমাদের ভাবতে হবে কত ধোঁকাবাজি আপনাদের দিতে পারবে, কত ভাওতা আপনারা মেনে নেবেন। যুব শক্তি যদি একবার মাথা তুলে দাঁড়ান, তাহলে তাকে আটকানোর শক্তি এখন ভারতবর্ষের অন্য কোন শক্তি নেই। বিজেপির মতন ধর্মাশ্রিত একটা পার্টি যারা মুসলমানকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করছে, তাদের দাঁড়িয়ে দিতে চান। যে আইন তৈরি করেছেন, এই সর্বনাশা আইন, এটা আমাদের ঐক্যকে বিনষ্ট করবে। ধর্মের নামে, স্বাধীনতার নামে একটা দেশ ভাগ হয়েছে, পাকিস্তান হিন্দুস্তান হয়েছে। আজকে এই সমস্ত আইন আবার ভারতবর্ষকে ধর্মের বিরুদ্ধে টুকরো টুকরো করার জন্য আজকে বিজেপি সবচেয়ে বেশি উৎসাহী, সেই কাজটাই আজকে মনে করতে দিচ্ছে। আমাদের দেশের 2য় বৃহত্তম জনসংখ্যার মানুষ হচ্ছে মুসলিম, প্রায় 20 কোটির মতো, আর খ্রিস্টানরা হচ্ছেন প্রায় 6 কোটির মতো। বুদ্ধ ধর্মাবলম্বী তারাও প্রায় এরকম, শিখেরা আছেন আরেক কোটি 3 কোটির মতো। সব কিছু মিলে মুসলিম ছাড়া অন্য মুসলিম সহ সব ধর্ম মিলে প্রায় 30 কোটি মানুষ। এর মধ্যে 20 কোটি মানুষ নাগরিক আইনে তার কোনো জায়গা নেই, তার কোনো স্থান নেই।
মেনে নেবে? মানতে পারবে? যেখানে আমরা জন্মের রক্ত পড়েছে, যে পিঠা আপনার জন্মের রক্তে পবিত্র হয়েছে, আপনি গর্ববোধ করেন, সেটাকে ইচ্ছা করলে মুছে দিতে পারবেন ধর্মের নামে? এই যারা এটা করতে চেয়েছে তাদেরই সর্বনাশ হয়েছে। বাংলাদেশের মানুষের ভাষা বাংলা ভাষা। পাকিস্তান সরকার হলো বলো আমরা এটা স্বীকার করি না। সেই বাংলাদেশের মানুষ এই একটা ভাষার জন্য একটা রাষ্ট্র তৈরি করে ফেলবে। কোথায় কি হতে পারে একটু আজ করছেন বিজেপির বন্ধুরা? মেনে নিতে পারবেন? যেই রাস্তা নিয়ে আমরা এগোচ্ছেন, মুখ্যমন্ত্রী তো মাঝে মাঝে শুনি বক্তৃতা করছেন খুব বড় বড় করে। আমি 5 মাসে বামপন্থীদের মতন এরকম একটা সত্যিকে পরাজিত করেছি। আমি বললাম 5 মাসে ত্রিপুরা সঞ্চাপ জানি ফেললেন। দশরথের বিপিন চক্রবর্তী, বীরেন দত্তের নেতারা এই ত্রিপুরার মানুষকে বুঝতে, তাদের সঙ্গে থাকতে বছরের বছর চলে গেছে। তারপরে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেছেন। কিভাবে সরকার তৈরি করেছেন একথা বহুবার আলোচনা হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে আজকে যে রাস্তায় যাচ্ছেন, এই সর্বনাশার রাস্তা, ভারতবর্ষের সঙ্গে ভাঙ্গার রাস্তা, ধর্মের ভিত্তিতে ভারতকে টুকরো টুকরো করার রাস্তা, দেশপ্রেমিক মানুষ কেউ এই অবস্থার মধ্যে নিশ্চুপ থাকতে পারেন না। আমরা সমগ্র ভারতবাসীর কাছে আবেদন থাকবে, এই ধর্মান্ধ সরকার যারা ফেসিবাদ কায়েম করে তার রাজত্বকে দীর্ঘস্থায়ী করতে চায়, এখন থেকে চিৎকার করছে 23 সাল পর্যন্ত তারা কি করবে। তার মানে ওই ফুলওয়ালার মতন ঘটনা করে ওইখানে পাকিস্তানের সঙ্গে সীমান্ত করে, পাকিস্তানের সঙ্গে বিরুদ্ধে মানে মুসলিম বিরোধিতা, সেই হিন্দুদের বিরুদ্ধে উস্কি দেওয়ার যে নীতি এখন থেকে অনুসরণ করছেন। এই নীতি দিয়ে আমার রাজ্যের বেকারের, আমাদের দেশের বেকারের, কৃষকের, শ্রমিকের যে সমস্যা আছে এগুলি কোনোদিন সমাধান হবে না। আমার আগের বক্তা জিতেন চৌধুরীর কাছে আপনারা এই বিষয়ে বিস্তৃত শুনেছেন, আমি সেগুলো নিয়ে বিস্তৃত কথা বলতে চাই না। আমি আবার অনুরোধ করবো, বিপ্লব বাবু যখন এতই ত্রিপুরাকে চিনে ফেলেছেন, এই যে বিষণ্ণ মনের কথা আমি আবারও পুনরাবৃত্তি করছি, সাহস থাকতো প্রকাশ করুন, ত্রিপুরার মানুষের সাথে আসুন। আমি এই 2 বছরে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির এই কাজটা আমি করেছি, বেকার যুবকদের জন্য এই কাজ করেছি। শিক্ষক কর্মচারী যারা আছেন আপনি তো জানেন একটা সময় গণ আন্দোলনের পুরো ভাগই আপনারা ছিলেন, কিন্তু ভোটের কিছুদিন আগে যখন বললো 7ম পেকে ওষুধ দিয়ে দেব, আল্লাহ ধরে আটখানা হয়ে গিয়েছে। পিছনের দিকে একটু ঘুরে তাকাতে চাইলেন না, এবং বেশিরভাগ যারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি সরকার কারণ এখন কি হচ্ছে তাদের কথাই বললে বলছে 7ম কমিশন দিয়ে গেছে। 7ম কমিশন কি আমরা যা দিয়ে এলাম তার উপর 0.32 1%। এটা কি 7ম কমিশন? 7ম কমিশনের যে সমস্ত অ্যালাউন্সেস ছিল সে সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে 7ম কমিশন কত বছর আগের কথা। এই যে 2 বছর আপনারা যারা আছেন, যারা পুরনো কর্মচারী আছেন, তারা তো জানেন বছরের প্রত্যেক জানুয়ারি মাসে, জুলাই মাসে দিয়ে দেওয়া, এই 2 বছরে 1 পয়েন্ট দিয়ে পেয়েছে। কেন্দ্রীয় সরকার তো তার কর্মচারীদের 70% দিয়ে দিয়েছে। আপনাদের জন্য একটা পয়েন্ট দিয়ে অফিসে অফিসে কি জানি বিএমএস, কত সংঘ, কত কারিগরি সংগঠন করছেন, কত মানুষকে সেখানে প্রলুব্ধ করছেন, কিন্তু পাচ্ছেন যে কি? এই সরকারটা আপনাদের শিক্ষক কর্মচারীর পাশে আছে। এখন কি হচ্ছে দেখছেন, এই গত কয়েক মাসে এই বিলোনিয়া থেকে দক্ষিণ ত্রিপুরা থেকে কত শিক্ষক কর্মচারী বদলি হয়েছে। কেউ 4th শ্রেণী কর্মচারী, কেউ 2য় শ্রেণী কর্মচারী, তাকে কেউ ধর্মনগর পাঠাচ্ছে, কেউ কাঞ্চনপুর পাঠাচ্ছে, কেউ লং ট্রাইভ পাঠাচ্ছে। সমাধানের কথা
পরিবারের সঙ্গে স্বামী বা মেয়ে যারা চাকরি করছে তাদের মধ্যে ব্যবধান তৈরি করে আপনারা তাদের মঙ্গল করতে পারবেন? এই কর্মচারী শিক্ষকদের দিয়ে রাজ্যের অগ্রগতি ঘটাতে পারবেন? তারপরে কি জন্য তৈরি হন? তারাও এখন তৈরি হচ্ছে, বুঝতে পারছে অভিজ্ঞতা মানুষকে শিখায়। এই অভিজ্ঞতায় মানুষ আপনাদের পতনের জন্য এখন ক্রমশ তৈরি হচ্ছে। এখানে মিছিল করতে আসবে, তাকে বাধা দিচ্ছেন, মাথা ফাটাচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন, কিন্তু বিলোনিয়ার মানুষ এখানে সে মিছিল বন্ধ হতে দেননি। প্রতিবাদের আওয়াজটা আজকে সারা রাজ্যের মানুষের কাছে নিয়ে গেছেন, সারা রাজ্যের মানুষের সামনে এটাকে তুলে ধরেছেন। এই যে লড়াই শুরু হলো, আমি বলবো আজকে মিছিলের মধ্য দিয়ে এটা শেষ হবে না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশ চলছে। নতুন নতুন আর কত আক্রমণ আসবে। পাহাড়ে অনাহার চলছে, রেশন ঠিক মতো পাচ্ছে না, এলাকার যে কিছু কাজ যাচ্ছে এখন সেটা ড্রজার দিয়ে করাচ্ছে, কন্ট্রাক্টর লাগিয়ে করছে, আর ভুল মানে মানে বিল তৈরি করে করে 700 শ্রমিকের কাজ দিয়েছে, অথচ 700 শ্রমিকের 7 জন কাজ পাচ্ছে। অফিসে বসে লেবার কার্ড দেখিয়ে সেখানে এস্টিমেট তৈরি করে আজকে সেখানে পাঠাচ্ছে। এই বাজেটের কথা বলেছি, এবার বাজেটে দেখার কত আছে। আমি কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম, করে নাকি এই আর্থিক বছরে কত এক্সপেন্ডিচার কাজ হবে। গত বছর থেকে তো অনেক টাকা কমে দিয়েছে। এমন যেটা তথ্য পাওয়া যাচ্ছে, মন্ডলের সঙ্গে যারা আছেন, যারা কোনো কাজ করেন না, তারা কে কেউ 80 মেন্টেজ 90 মেন্টেজ সেখানে কাজের টাকা তারা নিয়ে গেছেন বিনা নাম জ্বালিয়ে দিল। এই তো হচ্ছে গরিব মানুষ পাচ্ছে। সামনের বছর তো আরো এটা থাকবে না, এটা পাবেন না। টাকা আরো অনেক 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 কমিয়ে দিয়েছে, আরো কমে যাবে। সুতরাং সেদিক থেকে যারা গরিব অংশের মানুষ আছেন, শ্রমিক আছেন, কৃষক আছেন, বিশেষ করে বেকার যুবক, আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত। যারা শ্রমিক তারা আক্রান্ত, শিক্ষক কর্মচারী তারা আক্রান্ত, গ্রামের সাধারণ মানুষ, আমাদের পাহাড়ের উপজাতি অংশের মানুষ, তাদের ক্ষুধা পাচ্ছে, তাদের অন্ন নেই, অনাহারে দিন কাটাতে হচ্ছে, সন্তানদের স্কুল পাঠাতে পারছেন না। সরকার নিজে স্বীকার করছেন কয়েকশো স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে পাঠাতে গেলে যা দরকার মা বাবা সেটা সংগ্রহ করতে পারছে না। এদিকে রাজ্যের উন্নতি হবে, রাজ্য এগিয়ে যেতে পারবে। আমি সেদিক থেকে আমরা বলবো যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সব ভয় বিধিকে উপেক্ষা করে আমরা যারা আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী দিনে আরো বড় বড় সংগ্রাম হবে, কঠিন লড়াই হবে। ভারতবর্ষের সংবিধানকে আমরা 1 ইঞ্চি পরিবর্তন করতে দেব না। এখানকার মানুষের আর মান মর্যাদা সম্মান রক্ষা করার জন্য এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আরো মানুষ প্রতিবাদে সামিল হবে। ভারতবর্ষ থেকে এরকম ফ্যাসিবাদী শক্তি যারা গর্বের বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করে, সেই শক্তিকে ভারতবর্ষের মানুষ তৈরি হচ্ছে। আগামী দিনে তাদের ক্ষমতা থেকে বিতরণ করবে। ত্রিপুরার মানুষ সময়ের আগে সেই ভূমিকা পালন করবে। একটু পরশুদিন দিল্লির নির্বাচন হয়ে গেল, কালকে ভোট করা হবে, অপেক্ষা করুন। এখন বিজেপির অবস্থা নেই, গোটা রাজ্যের মধ্যে এখন গোটা রাজ্যে তাদের সরকার আছে। কোন পত্রিকা তো কোন চ্যানেল বা কেউ তো বলছে না বিজেপি এখানে সরকার গঠন করতে পারে। আমাদের এখানে নির্বাচনের নামে যেসব কাণ্ড কারখানা করছে, আজকে সকালবেলা সব কাগজ দেখে বলছে সেই ধরনের মানে মহারা দিল্লিতে তারা শুরু করেছে। ইলেকশন কমিশনকে এমন একটা নোংরা জায়গায় নিয়ে গেছেন। কত ভোট হয়েছে, 8 তারিখে ভোট হয়েছে, এখন পর্যন্ত বলতে পারছে না দিল্লি শহরে কত ভোট কেন্দ্রে, কোন বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন তার হিসাব দিতে পারছেন না নির্বাচন কমিশন। এইরকম পরিস্থিতি এইরকম এর আগে কোন অবস্থার মধ্যে আসে। সুতরাং যারা চেষ্টা করছেন আগামী দিনের জন্য অপেক্ষা করুন কি হয়। কিন্তু দিল্লির মানুষ তার সিদ্ধান্ত নিয়েছেন, মূল রাজধানী ভারতবর্ষে এই বিজেপিকে আর মানা যায় না, তাকে সহ্য করা যায় না, তাকে কোন অবস্থার মধ্যে দিল্লির মানুষ
আমি সেদিক থেকে আবারও আপনাদের কাছে বলবো, আমাদের জন্য যে সময় ছিল সেই সময় শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, শুধু একটাই কথাই বলবো, সাহসের সঙ্গে ভর করে এগিয়ে যান। রুখতে কেউ পারবে না, আটকাতে কেউ পারবে না। আমরা এগিয়ে যাবো, এই বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করব, সংবিধানকে রক্ষা করব, ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ নীতি এটাকে অটুট রাখার জন্য এই লড়াই আগামী দিনগুলিতে আরো বেশি মাত্রা বাড়বে। যারা আজকে জমায়েতে আসতে পারেননি, মনে হয়তো কষ্ট পাচ্ছেন, তাদের কাছে বলবো দুঃখ পাওয়ার কিছু নেই। আপনারা আসতে পারেননি, কিন্তু হাজারো হাজারো মানুষ এসেছে, আপনাদের হয়ে কথা বলেছে, স্লোগান দিয়েছে। আপনার জাগাও আগামী বেশি দিন লাগবে না, সেখানেও আপনারা স্লোগান দিতে পারবেন, কথা তুলে জানাতে পারবেন। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের লড়াইকে আপনারা এগিয়ে নিতে যেতে পারবেন। আমি এই কটা কথা বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু জিন্দাবাদ।